তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে অংশগ্রহণ করছো, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 2023 সালের পরীক্ষা, তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। আজকের ক্লাসে আমি তোমাদের ভৌগোলিক চিন্তা ও ধারণা বিষয়টি শর্ট সাজেশন দিব, যার বিষয় কোড 243201। পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 8 জুলাই 2025 সালে মঙ্গলবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর 2টায়। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র 45টি প্রশ্ন, খ বিভাগ থেকে মাত্র 11টি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র 12টা প্রশ্ন দিয়েছি। শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি, এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে 100% প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ। আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেই। প্রথমেই আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখব। খ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে, মডেলের বৈশিষ্ট্য বর্ণনা করো, বাস্তুতন্ত্রের উপাদানসমূহ ব্যাখ্যা করো, ভূগোলে মানব বসতির ধারণা ব্যাখ্যা করো, অন্ধকার যুগ সৃষ্টির কারণগুলো বর্ণনা করো, ভূগোলের সম্ভাবনাবাদ ধারণাটি বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভূগোল শাস্ত্রে বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো বা বর্ণনা করো, আঞ্চলিক ভূগোল এবং পদ্ধতিগত ভূগোলের মধ্যে পার্থক্য লিখো, মানচিত্রাঙ্কন বিদ্যায় ক্লাডিয়াস টলেমির অবদান আলোচনা করো। এরপরে 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভূগোলে মডেলের গুরুত্বগুলো বর্ণনা করো। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভূগোলে পারিসরিক বিন্যাসের ধরন বর্ণনা করো এবং 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, আধুনিক ভূগোলে প্যারাডাইনের গুরুত্ব বর্ণনা করো। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো, তোমরা 1 থেকে 11 পর্যন্ত প্রশ্নগুলো পড়বে এবং কমপক্ষে 4টা প্রশ্ন অবশ্যই কমন পাবে, তবে আশা রাখি 5টা প্রশ্ন কমন পেতে পারো। এবার বাকি প্রশ্নগুলো আমি পড়ে শোনাচ্ছি। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে, প্যারাডাইম বলতে কী বুঝো ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে, মানবিক ভূগোলে ভিলান্ডা ব্লাসের অবদান আলোচনা করো, পৃথিবীর আকার সম্পর্কে প্রাক গ্রিক কালের ধারণাগুলি লিখো এবং 15 নম্বর প্রশ্নটা হচ্ছে, ভাস্কো দা গামা সমুদ্র অভিযানের ভৌগোলিক গুরুত্ব বর্ণনা করো। তো এখানে আমি একটা কথাই বলেছি, তোমাদেরকে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমি খ বিভাগ থেকে মাত্র 11টা প্রশ্ন দিয়েছি। তো এখানে কেন 15টা প্রশ্ন? তো তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো, তোমরা 1 থেকে 11 পর্যন্ত পড়লে কিন্তু 4টা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। তবে আমি আশা করি 5টা প্রশ্ন কমন পেতে পারো মাত্র 1 থেকে 11 পর্যন্ত প্রশ্নগুলি পড়লেই। তবে যারা নিয়মিত পড়াশোনা করেছো, তারা একেবারে 1 থেকে 15 পর্যন্ত এই 15টা প্রশ্নই শিখবা। তাহলে তোমরা কমপক্ষে 5টা থেকে 6টা এমনকি 7টা প্রশ্ন তুমি কমন পেতে পারো যদি 1 থেকে 15 পর্যন্ত সবগুলি প্রশ্ন শিখো। তবে দুর্বল স্টুডেন্টরা যারা শিখতে পারবে না, তারা কমপক্ষে 1 থেকে 11 পর্যন্ত অবশ্যই প্রশ্নগুলো শিখবা। আসো এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তোমাদের ক বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে, জিওগ্রাফি শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, সুতরাং জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী বর্ণনা। আচ্ছা, পৃথিবী সম্পর্কে বর্ণনাটাই হচ্ছে জিওগ্রাফি। তবে এটা যেহেতু 2022 সালে গত বছর চলে এসেছিল, তাই এটা তোমাদের না শিখলেও চলবে। এরপরে ভাইকিং শব্দের অর্থ কি? এটা কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। ভাইকিং শব্দের অর্থ জলদস্যু বা ফেডরায়ের সন্তান। এরপরটা দেখো, জিওগ্রাফিয়ান না কি যেন, এটার অর্থটা কি? এটা শেখা দরকার, এটা আসবে না। এরপরটা দেখো 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, কোন শব্দ থেকে জিওগ্রাফি শব্দটি এসেছে? জিওগ্রাফি শব্দটি গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে এসেছে, যার অর্থ হলো পৃথিবী সম্পর্কিত বর্ণনা বা আলোচনা। এই শব্দ দুটি গ্রিক শব্দ জিও এবং গ্রাফিয়া থেকে এসেছে। জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফিয়া শব্দের অর্থ হচ্ছে বর্ণনা বা লেখা। এরপরে প্রশ্নটা দেখো, জিএমটি বলতে কী বুঝো? জিএমটি হচ্ছে গ্রিনিচ মিন টাইম। এটা আসবে না, কারণ এটা 2022 সালে চলে এসেছিল। জিপিএসের পুনরূপ দেখো, এটা কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। জিপিএসের পুনরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এরপরটা দেখো, বিএনজি এর পুনরূপ কি? বিএনজি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশন। তো এই দুইটাই পরীক্ষার মধ্যে আসতে পারে, অথবা 2টা থেকে 1টা প্রশ্ন অবশ্যই আসবে। এরপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ভূদৃশ্য ধারণার প্রবক্তা কে? ভূদৃশ্য ধারণার প্রবক্তা হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট। এরপরে এটা 2022 সালে চলে আসার কারণে এটা তোমাদের আর আসবে না। সম্ভাবনাবাদের প্রবক্তাকে? সম্ভাবনাবাদের প্রবক্তা হচ্ছে পল ভিলান ডি লাপ্লাস। নব্য নিয়ন্ত্রণবাদের, আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে তোমরা বানানগুলো একটু শিখে যাবা, হ্যাঁ, যেহেতু বানানগুলো দেখতেছোই তোমরা, প্রচলিত নাম না কিন্তু, বা এগুলো কোনো ইংরেজি শব্দ না, এটা নির্দিষ্ট দেশের মানুষের নাম। সুতরাং এটা উচ্চারণ করাটা যেমন কষ্ট, মনে রাখাটাও কষ্ট। যদি তুমি নিয়মিত পড়াশোনা করো বা নিয়মিত বারবার পড়ো, তাহলে কিন্তু তুমি সুন্দর করে লিখতে পারবো পরীক্ষার খাতা। আচ্ছা, এরপরটা দেখো, নব্য নিয়ন্ত্রণবাদের প্রবক্তাকে? নব্য নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হচ্ছে ফ্রেডরিক রেডজেল। এরপরটা দেখো, এটা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। আমি যেগুলি আসবে বলতেছি সেগুলি দেখবো পরীক্ষার মধ্যে অবশ্যই চলে আসবে। আচ্ছা, হার্টল্যান্ড তত্ত্বের প্রবক্তাকে? হার্টল্যান্ড তত্ত্বের প্রবক্তা হচ্ছে জে মেকিন্ডার। আচ্ছা, এরপরে 22 নম্বর প্রশ্নটা, 12 নম্বর প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার পরও আসবে না, কারণ 2022 সালে চলে এসেছিল। ভূ আকৃতিবিদ্যার জনককে? তোমাদের এটা না শিখলে চলবে। ভূ আকৃতিবিদ্যার জনক হচ্ছে জনক টলেমি। এরপরে 13 নম্বর প্রশ্নটা দেখো, গাণিতিক ভূগোলের জনক কে? গাণিতিক ভূগোলের জনক হচ্ছে
ইরাটোস্থেনিস। আচ্ছা, প্রাচীন ভূগোলের জনক হচ্ছে হেকাটিয়াস। এরপরে 15 নম্বর প্রশ্নটা তোমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে। আধুনিক ভূগোলের জনককে ভালো করে শিখে যাবে। হ্যাঁ, আধুনিক ভূগোলের জনক হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার। এরপরে দেখো মানবিক ভূগোলের জন্য হচ্ছে ফ্রেডরিক রেডজেল। আচ্ছা, এরপরে 17 নম্বর প্রশ্ন হচ্ছে আঞ্চলিক ভূগোলের জনক কাকে বলা হয়? ফরাসি ভূগোলবিদ ভিডাল ডি লা প্লাসকে। এরপরটা দ্য কসমস গ্রন্থের লেখককে, অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবসময় পরীক্ষার মধ্যে আসে, কিন্তু এই বছর আসবে না, কারণ 2022 সালে অর্থাৎ গত বছর চলে এসেছিল। কসমস গ্রন্থের লেখকটি হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট। এরপরটা দেখো অ্যানথ্রোপোজিওগ্রাফি। আচ্ছা, এই সব গ্রন্থটার লেখক হচ্ছে ফ্রেডরিক রেডজেল। এটা ভালো করে শিখবে, এটা পরীক্ষার মধ্যে আসবে তোমাদের। আচ্ছা, গ্যাস পিরিয়ডাস গ্রন্থটির লেখককে হেকাটিয়াস। এরপরে মুকাদ্দিমা গ্রন্থের লেখক হচ্ছে ইবনে খালদুন। আচ্ছা, এবার আমরা 22 নম্বর প্রশ্নটা দেখি। তোমাদের 22 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, কিতাব আল হিন্দ গ্রন্থটি কার লেখা? এটা পরীক্ষার মধ্যে আসতে পারে আবার নাও আসতে পারে, কারণ এইটার মতনই একটা প্রশ্ন গত বছর চলে এসেছে। কিতাব আল হিন্দ গ্রন্থটির লেখক হচ্ছে মুসলিম ভূগোলবিদ আল বেরুনি। দেখো, এই প্রশ্নটাই গত বছর একটু ভিন্নভাবে এসেছিল। কীভাবে এসেছিল? আল বেরুনির লেখা একটা বিখ্যাত বইয়ের নাম লেখো, বা একটা বইয়ের নাম লেখো। বেরুনির লেখা একটা বইয়ের নাম হচ্ছে কিতাব আল হিন্দ। আচ্ছা, এরপরটা দেখো স্ট্রবোর লেখা বিখ্যাত গ্রন্থ কোনটি? স্ট্রবোর লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে জিওগ্রাফি। এরপরটা দেখো টলেমি রচিত 2টি বইয়ের নাম লেখো। টলেমি রচিত, এটা ভালো করে শিখবে, এটা আসতেও পারে, আলাজেস্ট এবং দ্য আউটলাইন অফ জিওগ্রাফি। এগুলি যদি পারো তোমরা ইংলিশে নামগুলি লেখার চেষ্টা করবে, কারণ নামগুলি কিন্তু ইংলিশে থাকে, সুতরাং যদি পারো ইংলিশে লেখার চেষ্টা করবে, না পারো তো বাংলায় লিখবা। এরপরটা দেখো অভিক্ষেপের সাহায্যে প্রথম মানচিত্র অঙ্কন করে কে? এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু গত বছর অর্থাৎ 2022 সালে চলে আসার কারণে এটার আসবে না, ক্লাডিয়াস টলেমি। এরপরটা দেখো সমুদ্রপথে সর্বপ্রথম সমগ্র বিশ্ব ভ্রমণ করেন কে? ফার্ডিনান্ড মেগেলান। আচ্ছা, তো এইটা তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে, ফার্ডিনান্ড মেগেলান, বানানটা ভালো করে শিখবা। আচ্ছা, এইবার তো এইভাবে করি আমি তোমাদের দেখবা ক বিভাগ থেকে মাত্র 45টা প্রশ্ন দিয়েছি, খ বিভাগ থেকে দিয়েছি তোমার 11টা প্রশ্ন এবং গ বিভাগ থেকে 12টা প্রশ্ন। তো খ বিভাগের 11টা প্রশ্ন তো তোমাদের দেখলাই। তো এই খ বিভাগের যে 11টা বা 15টা প্রশ্ন দিয়েছি, এগুলি তুমি পড়ো, খ বিভাগে সবগুলো প্রশ্নে কমন পাবা। আবার গ বিভাগে 12টা প্রশ্ন দিয়েছি, 12টা প্রশ্ন থেকে অবশ্যই তুমি 5টা প্রশ্ন কমন পাবে। এবং গ বিভাগে যে 45টা প্রশ্ন দিয়েছি, আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, 45টা প্রশ্ন যদি পড়ো কমপক্ষে 8টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। তবে আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, তাহলে আমি বলবো ক বিভাগের এই 45টা প্রশ্ন পড়লে তুমি 10টা প্রশ্নই কমন পাবা। ঠিক আছে, তো কীভাবে তুমি সাজেশনটা নিবা? দেখো, এখানে একটা নাম্বার দেওয়া আছে 019256609999। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, বা ইমোতে যোগাযোগ করতে পারো, অথবা সরাসরি আমাকে কল করতে পারো। তাহলে তোমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমি PDF কপিটা পাঠিয়ে দিব। আসো এবার আমরা তো ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করবো একটা বিজ্ঞাপন দিয়ে। তো বিজ্ঞাপনটা এরকম, তোমাদের যেসব ভাইয়েরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, বা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে হয়তো ইংলিশে হয়তো অনেকে পাস করাটা হয় নাই, তো তাদের জন্য এই বিজ্ঞাপনটা। অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ কম্পালসারি কি আসলেই খুব কঠিন কিনা? উত্তর হচ্ছে না, কখনোই না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, এটা কিন্তু কম্পালসারি না, কম্পালসারি। আচ্ছা, না, কখনোই না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জায়গার স্যারের সাথে ক্লাস করে দেখুন, ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায়। অর্থাৎ তোমরা কিন্তু বাংলাদেশের যেখানেই থাকো না কেন, অনলাইনে আমার কাছে ক্লাস শিখতে পারবে এবং অনেক আনন্দ নিয়ে এবং সহজভাবে শিখতে পারবে। তো কেন সহজভাবে শিখতে পারবা? এটার কারণটা হচ্ছে, তোমরা যারা অনেক বেশি দুর্বল স্টুডেন্ট আছো, তারা এককভাবে ক্লাসটা করতে পারবা। আবার তোমরা যারা চাকরি করো বা তোমরা যারা গৃহিণী আছো, তারা সুবিধাজনক যে কোনো সময় ক্লাস করতে পারবা। এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে, খুবই সহজ ভাষায় নোটগুলি থাকবে, যার কারণে তুমি খুব সহজেই শিখতে পারবা। আচ্ছা, তো এইটা তো গেল এটা। তো এখন বিষয়টা হচ্ছে, অনেকেই অনলাইনে পড়ার ক্ষেত্রে খুব চিন্তায় পড়ে যায়, স্যার আমি কীভাবে, আমার কাছে ল্যাপটপ নাই বা ডেস্কটপ নাই। তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তুমি ক্লাসগুলি করতে পারবা। এবং অনেকে আবার এটাও চিন্তা করে, অর্থাৎ তোমাকে ক্লাস করার জন্য তোমার হাতে থাকা স্মার্টফোনটাই যথেষ্ট। এবং অনেকেই ভয় পেয়ে যায়, স্যার আমি তো ইংলিশে অনেক বেশি দুর্বল, অনলাইনে কি ভালোভাবে শিখতে পারবো কি না। তোমাকে কীভাবে অনলাইনে ভালো করে শেখাতে হবে, বা কীভাবে তোমাকে ভালোভাবে ইংরেজিটা শেখাতে হবে এবং এক সুযোগে পাস করাতে হবে, সেই পরিপূর্ণ দায়িত্ব নিয়ে কিন্তু আমি তোমার ক্লাসগুলি নিব। সুতরাং তোমার দায়িত্বটা শুধু এখানে একটা নাম্বার দেওয়া আছে 019256609999। এই নাম্বারে তুমি সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করো। বাকি পরিপূর্ণ দায়িত্বটাই আমি নিয়ে তোমাকে পড়াবো। আসো এবার আমি ক্লাসটা শেষ করি। তো ক্লাসটা শেষ করার আগে আমি একটি কথা আবারও বলতেছি, তোমাদের যে সাজেশনটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, সেই সাজেশনে তোমাদের ক বিভাগ থেকে আমি মাত্র দেখা গেছে 45টা প্রশ্ন দিয়েছি, খ বিভাগ থেকে 11টা প্রশ্ন দিয়েছি এবং গ বিভাগ থেকে 12টা প্রশ্ন দিয়েছি। এবং এই সাজেশনটা তুমি যদি অনুসরণ করো, ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং খুব সহজেই পাস করতে পারবা। তাহলে তোমরা এই নাম্বারটাতে 019256609999 এই নাম্বারটাতে যোগাযোগ করো।
আমি তোমাদের পিডিএফ কপিটা তোমাদের এই হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দিব। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রইল।